অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিনই সরকারটাও লন্ডনে বেচে দিয়ে আসছেন। থেকে বসে বসে কথা বলা আর সমালোচনা করা আর ধরেন ওই একই কাজ আপনি নিজে করা, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 5ই আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পড়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালায়নের পর বিপ্লবী সরকার হিসেবে ক্ষমতা গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সমন্বয়ক ও ছাত্রদল কর্মীরাই তাকে এই ক্ষমতার আসনে বসান। ঠিক আজ তারই বিরুদ্ধে ভয়াবহ কিছু অভিযোগ তুলেছেন ঊর্ধ্বতন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও আরও এনসিপির অনেকে। অটোমেটিক্যালি লন্ডনে গিয়ে ডক্টর ইউনূস তারেক রহমানের সাথে গোপন চুক্তি ও তার সাথে সেফ এক্সিট নেওয়ার জন্য বর্তমান সরকার এখন বিএনপি পন্থী বলে এমন কিছু তথ্য প্রকাশ করেছেন হাসনাত আবদুল্লাহ। সর্বশেষ লন্ডনে গিয়ে তারেক রহমানের সামনে সিজদা দিয়ে এসেছেন এমন মন্তব্যও করে বসেছেন এই সমন্বয়ক। আসুন বিস্তারিত আপডেট জানবো আমরা রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিনই সরকারটাও লন্ডনে বেচে দিয়ে আসছেন। যাকে এই অভ্যুত্থানের পরে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে, উনি লন্ডনে গিয়ে সিজদা করে আসেন। এবং পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আছে কিনা যে সরকার প্রধান, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এবং রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একই সাথে প্রেস কনফারেন্স করে। ওই দিনই সরকার লন্ডনে বেচে দিয়ে আসছে। সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস ওই দিনই সরকারটাও লন্ডনে বেচে দিয়ে আসছেন। ইতিমধ্যে আপনার মিডিয়া এখানে যারা আছেন, বিশেষ করে মিডিয়া নিয়ে আমি অনেকদিন ধরে কাজ করছি, মিডিয়ার সাথে মিডিয়ার ভাই যারা আছেন, যারা ইতিমধ্যে নৈর্ভৌক্তিক নির্মোহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিচালনা করতে চান, তাদের সাথে আমাদের কথা হচ্ছে, তাদের সাথে আমাদের দেখা হচ্ছে এবং তারা ইতিমধ্যেই বেশ অনেকবার জানিয়েছেন যে গণমাধ্যমগুলোকে কারা দখল করে নিয়েছে। ইতিমধ্যে আজকেও দেখেছেন একটা গণমাধ্যম কালের কণ্ঠ, বসুন্ধরা মিডিয়া গতকালও দেখলাম, গত 1 মাসের আগের আমার ফেসবুক স্ট্যাটাস সরাই নিল এবং 1 মাস রেস্ট্রিকশন দিয়ে রিপোর্ট করায় রেস্ট্রিকশন। তাদের টাকা আছে, ওরা হুজুর কিনে ফেলে, আলেম কিনে ফেলে, রাজনীতিবিদ কিনে ফেলে, মিডিয়া কিনে ফেলে, ওরা সরকারকেও কিনে ফেলে। এই বসুন্ধরা মিডিয়ার একটা মিডিয়া কালের কণ্ঠ, প্রতিনিয়ত প্রপাগান্ডা চালাই যাচ্ছে। এটা কে দখল করছে এটা আপনারা ইতিমধ্যেই জানেন। চাকরি করেন কিন্তু আমাদের কাছে আবার এসে বলেন এটা গিয়াসউদ্দিন মামুন এটাকে দখল করছে না? একদম পিন পতন নীরবতা আপনাদের মধ্যে। ভাবি একটা সুল্লুক মনে পড়ছে, কইতাম নি কইয়ালাও আসবে এমন কলিকাল, বাঘে চাটবে ছাগলের গাল। মানে ভাবির দাদা শ্বশুরে এই কথাটা কইয়া গেছিল। মুসলিমের বউ হন কথাটা মনোযোগ দিয়া, জীবনে কোনো একদিন কামে লাগবো। আমি কি এটা কইলা ভাই মন হইলে কইলাম আর কি। যাই হোক, আমাদের আলোচনা এদিকে না, আলোচনার তো ভাই নতুন মোড় চলে আসছে। নির্বাচনকে কেন্দ্র করে বা জুলাই সনদ, জুলাই অভ্যুত্থান, যেই কাগজপত্র সবকিছুকে কেন্দ্র করে আজকে এনসিপির নেতারা যেই ধাঁচে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তারেক রহমানকে মোটামুটি হোয়াইট ওয়াশ করে দিছে। এখন তারেক রহমান এই যে বার্তা পাঠাচ্ছিল শীঘ্রই দেশে ফিরবেন নেতৃবৃন্দ, তো মনে হয় না যে নেতৃবৃন্দ আর দেশে ফিরতে পারবেন। উনি বিদেশে থাকতে হবে, অনলাইনেই পড়ে থাকতে হবে, কারণ ইতিহাস থেকে যদি শিক্ষা না নিয়ে থাকেন। আপনি ভাবতে পারেন যে তারেক রহমানকে ঘিরে এমন একটা মন্তব্য করে বসছে, তারেক রহমানকে ইঙ্গিত করে নাসিরউদ্দিন পাটোয়ারি, ওই যে মুসলিম ভাইয়ের বউয়ের গল্পটা আমার কেন জানি মাঝে মাঝে মাথায় আসে। যাই হোক, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে ইঙ্গিত করে বলেছেন, যমুনা টেলিভিশনের প্রতিবেদন, যে ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে। তার মানে কি আপনারা দেশে আসতে দিবেন না? মানে ভাই, এই কথাটার অর্থটা কি আমরা একটু বুঝতে চাই, যে তারেক রহমানের বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে কেন? দেশে আসলে কি আপনারা কোনো কিছু কইরা ফেলবেন? মানে ওনারে দেশে ঢুকতে দিবেন না? তাহলে আপনাদের কাছে কি ক্ষমতা আছে যে ওনাকে বিদেশে অনলাইনে পড়ে থাকতে হবে, আপনারা দেশে থাকবেন? ভাই, এটা বাংলাদেশ, সবার দেশ।
দেশে যার যার ইচ্ছা আসবে, অপরাধী হলে জেল খাটবে, মামলা হবে, কিন্তু দেশে না এসব বিদেশ অনলাইনে পড়ে থাকতে হবে কেন? আচ্ছা আসুন দেখি কেন। ডক্টর ইউনূসের উপর ক্ষোভ ঝাড়তে গিয়ে বলছেন, লন্ডনের সিজদা দিয়ে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ওহি এনেছেন। আপনি ভাষা প্রয়োগটা চিন্তা করতেছেন? আগাগোড়া অনেকটা বেয়াদবি টাইপের কথাবার্তাই মনে হচ্ছে এখন। যে ওই থাকে না যে ছোট বাচ্চা, হ্যাঁ আমারও ছোট বাচ্চা আছে, তো আরো ছোট যখন ছিল বয়স এমনিতে 5 বছর, তো একটা ঘুষি মারে, একটা গুতা মারে, তা আমরা খিলখিল করে হাসি, বাবু বাবু। তো এরকম বাবু একদিন বড় হয়ে যখন সবার সামনে গুতা মারে, তখন এই গুতা কিন্তু ভালো লাগে না, বাচ্চাদের মাঝে মাঝে একটু একটু শাসনও করতে হয়। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস লেতা পেতা টাইপের ক্যারেক্টার, তিনি আসলে এই শাসন করার ক্ষমতা নাই। তিনি এরকম বজ্রকণ্ঠ হুঙ্কার মুঙ্কার পাইলে এগুলা কি তিনিই করান, নাকি তিনি আসলে কোনো কিছুই করান না, সিচুয়েশনের সাথে তিনি আবার ঘাবড়াই যান, এটাও একটা বিষয়। কারণ এই ধরনের কথাবার্তাগুলো দেখেন কোনোভাবেই সুষ্ঠু পরিচ্ছন্ন রাজনীতির কথা, গণতন্ত্রের কথা হইতে পারে। আপনি হুমকি ধামকি দিচ্ছেন প্রকাশ্যে প্রকাশ্যে হুমকি ধামকি এগুলা। তারপর বলছেন যে নির্বাচন হলে গণপরিষদ নির্বাচনই আগে দিতে হবে। আচ্ছা, তো দেশে তো এখন একটা সরকার আছে, সরকারের সাথে জনগণের একটা অংশ আছে, দেখা যাক কি হয়। তারপর বলছেন বর্তমান সংকটের একমাত্র পথ এটি, এনসিপি নতুন একটি সংবিধানের জন্য মাঠে নেমেছে। দলের অনেকের মন্ত্রী হওয়ার সুযোগ থাকলেও তারা জনগণের লড়াই চালিয়ে যেতে চায়। হ্যাঁ হ্যাঁ, ওই নীলা মার্কেটে গিয়া ওয়েস্টিনে খাইয়া। ভাই দেখেন, আপনাদের এই যে আসিম মাহমুদের সাথে এনসিপির সম্পর্ক নাই, কিন্তু ওই যে অপুর বউয়ে কয়ে গেছে যখন এনসিপির ইজ্জতের উপরে পড়ছে তখন তারা আমার এখানে হাজির করছে। আসিম মাহমুদ বুকে হাত দিয়ে এই কথা বলতে পারলো না যে ওই দিন তিনি আসলে সেখানে যান নাই। তিনি বললেন যে আমার মনে নাই। বাঙালি কি বোকা দাচু? আপনারা মানে কথাবার্তা যে বলেন, মন্ত্রী এমপির সুবিধা তো দিক দিয়ে টাকা, বস্তা বস্তা টাকা আসতেছে, দলের ফান্ড রেডি হচ্ছে। অনেকেই দাবি করে এরকম যে নির্বাচনের জন্য বড় ফান্ডিংটা ওইখান থেকে আসতেছে, কারণ অনেক চাঁদাবাজির মধ্যে সংশ্লিষ্টতা চলে আসতেছে। যে এপিএস এর বিরুদ্ধে যে মামলা হইল, তারে গ্রেপ্তার করেছে একটা রিক্সাওয়ালা ফুল দিতে গিয়া হত্যা মামলার আসামি হইয়া কারাগারে। ভাই এগুলো বাংলাদেশের মানুষ দেখে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি হতে না হতে হতাশা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী নির্বাচনের আগেই সরে যেতে পারেন তার নিজস্ব পদ থেকে। কি হচ্ছে তাহলে চলমান রাজনীতিতে? আসুন আরো বিস্তারিত জানবো রিপোর্টে। দূর থেকে বসে বসে কথা বলা আর সমালোচনা করা, আর ধরেন ওই একই কাজ আপনি নিজে করা, এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আর বিশেষ করে যখন বিষয়গুলো হয় পাবলিক ফাংশন, মুহূর্তের মধ্যে আপনাকে অনেক কিছু ফেস করতে হবে। আমরা অনেক সময় চা দোকানে বসে যারা যেই দলের খেলোয়াড় সাপোর্টিং করি, যেমন মেসি মানে গোলটা মিস করলো, সে কেন ডাইনে দিল না বামে দিল, এরকম নানান সমালোচনা আলোচনা চা দোকানে বসে করা যায়। কিন্তু কোন একটা স্টেডিয়ামে লক্ষ লক্ষ দর্শকের সামনে ওই খেলা আর চা দোকানে বসে কথা বলা, দুইটার পার্থক্য আছে। কথা বলছি এই মুহূর্তে নানান টেনশনে জর্জরিত আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর ব্রেকিং নিউজ হচ্ছে ওনার খুব কাছের লোক ব্যারিস্টার ফুয়াদ, তিনি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে পারেন যে কোনো সময়। কেন হঠাৎ করে তার পদত্যাগের কথা আমরা শুনছি বা এই সিচুয়েশনটা আসলো, একটু গভীরে যেতে হবে। এই মুহূর্তে যে সিচুয়েশনগুলো তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে, বিশেষ করে ক্ষমতাকে কেন্দ্র করে বা নির্বাচনকে কেন্দ্র করে, এখন তিনি কোনোভাবেই এই প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে যদি একটা সিস্টেমে আনতে না পারেন, একটা জায়গায় আইনা মিলাইতে না পারেন, তাহলে আসলেই কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না। এবং কি একটা কলঙ্ক মাথায় নিয়ে ওনাকে হয়তো মানে ক্ষমতা ছাড়তে হবে। কোনটা? সুষ্ঠু নির্বাচন এই দেশে হয় নাই। তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন স্বাধীনতা পরবর্তী ইতিহাসে নতুন এক নির্বাচন তিনি দিবেন। তো সেই নির্বাচন আদৌ হবে কিনা এই নিয়ে যখন টেনশন, তখনই আমরা দেখলাম যে আপনার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ তিনি তথ্য দিয়ে বলছেন বাংলাদেশ জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন, এছাড়া আর কোনো অপশনও নাই। জামাত ইসলাম যদি নির্বাচনে না যায়, এনসিপি যদি নির্বাচনে না যায়, বিএনপি নির্বাচনটা কারে নিয়ে করবে? তারা কি ডামি প্রার্থী দিবে? অথবা জাতীয় পার্টি তারা নির্বাচনে এসে কি প্রধান ভূমিকা রাখতে পারবে? এখন জামাত না গেলে এটার সাথে সমমনা চরমনাই থেকে শুরু করে অনেকেই যাবে না।
এনসিপি না গেলে আরো কয়েকটা দল হয়তো যাবে না। তাহলে গ্রহণযোগ্য ইনক্লুসিভ যে নির্বাচন, আওয়ামী লীগকে ছাড়াই ধরেন, তাহলেও নির্বাচনটা বিএনপি কার সাথে করবে? আর যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে এই ব্যর্থতার দায়ভার সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিন্তু আসলেই নিতে হবে। এখন রাজনৈতিক দলগুলোর এই যে অসহযোগিতা, বিচার এবং সংস্কার, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেও তো মালয়েশিয়া গিয়া নির্বাচন নিয়ে আবার একটু লড়চড় বক্তব্য দিয়ে ফেলছেন সিএনএ কে দেওয়া সাক্ষাৎকারে। এর মাঝখানে জামাত এবং এনসিপি ঠিক একই সুরে কথা বলতেছে। আমাদের ওই ক্যালকুলেশনটা বুঝতে কষ্ট হচ্ছে। টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলছেন, আওয়ামী লীগ যেমন 18 এবং 73 একতরফা নির্বাচন করে নিয়ে গেছে এবং সেটা আনফেয়ারলি করছে, এবারের নির্বাচনও ফেয়ার, সুষ্ঠু, তবে একতরফা হওয়ার সম্ভাবনা আছে। কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতন তাকে সিরিয়াসলি প্রতিটি আসনে কমপ্লিট করার মতন কোনো প্রার্থী নেই। সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায়, তারপরেও বিএনপির এগেনস্টে 100 প্রার্থী দেওয়া সিরিয়াসলি কঠিন হবে। এটা হচ্ছে বাস্তবতা, যে বিএনপির বিপরীতে সারা বাংলাদেশে এতগুলো সিটে প্রার্থী কে দিবে? ওই গণঅধিকার পরিষদের ভিপি নূর, এটা জীবনও সম্ভব না। এনসিপির তো 300 প্রার্থী নেই, জামাতের আছে, জাতীয় পার্টিরও নাই। তাহলে 300 আসনে প্রার্থী দিয়া সেখানে এই নির্বাচনটার গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালি আসলেই কমে যাবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সবাইকে মিলাইতে না পারেন, তফসিল ঘোষণার সময় হয়ে আসতেছে ডিসেম্বরে, হাতে গোনা আর 3 থেকে 4 মাস সময় আছে, 3 মাস। এই সময়ের মধ্যে যেভাবে বিভাজন বাড়ছে, প্রত্যেক রাজনৈতিক দলগুলো ছোট হোক বড় হোক একে অন্যকে কটাক্ষ করে বা গুতামাইরা যেভাবে কথা বলতেছে, সেখানে ঐকমত্য হওয়ার কি আসলে কোন রকম সম্ভাবনা আমরা দেখছি না, আসলে দেখছি না। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে আসলেই পদত্যাগ করা ছাড়া আর কোন অপশন সামনে আসবে না, এটাও সত্যি। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।